বন্ধুরা, তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। লাইফ পার্টনার গল্পের ষষ্ঠতম অংশ। আমি আমার রুমে প্রীতি আর প্রিয়ার সাথে বসেছিলাম। হঠাৎ ইরার কল আসতেই ফোন নিয়ে বারান্দায় চলে গেলাম ফোন রিসিভ করার জন্য। হ্যালো ওরি। আমি, হ্যাঁ রে বল। ইরা, কি রে তুই রেজাল্ট নিতে এলি না কেন? আমি, ইস, একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল রে। মীরা, এটা কোনো কথা হলো? রেজাল্টের চিন্তায় আমাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল আর তুই কিনা ভুলে গেলি। আচ্ছা যাই হোক হোক, ট্রিট কবে দিচ্ছিস বল। আমি, কিসের ট্রিট? ইরা, মিস ওরিয়ানা আজরিন আপনি ইয়ার চেঞ্জ পরীক্ষায় দ্বিতীয় স্থানে স্টান্ট করেছেন। আমি, ওহ ইরা, শুধু ওহ? লাইক সিরিয়াসলি? আর তোর কণ্ঠ এরকম শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? হঠাৎ কলিং বেল বেজে উঠলো, বুঝতে পারলাম আয়ান আর ওর ফ্যামিলি এসেছে বোধহয়। আমি, না রে, কিছু হয়নি। শোন না, আমি তোর সাথে পরে কথা বলছি, একটু ব্যস্ত এখন। ইরা, আচ্ছা চল, রাখছি তাহলে। আমি, আচ্ছা। আমি ফোনটা রেখে বেডে এসে চুপচাপ বসে পড়লাম। একটু অন্যরকম লাগছে। সবার সামনে যেতে কেমন জানি সংকোচ বোধ হচ্ছে। বাইরে থেকে সবার কণ্ঠ শুনতে পাচ্ছি আমি। আম্মু একটু পর আমার রুমে আসলো। ওরে তুই রেডি? আমি, এত রেডি হওয়ার কি আছে আম্মু? ওনারা তো আজ আমাকে প্রথম দেখছেন না। আচ্ছা চল, ঠিক আছে। এইবার চল আমার সাথে বাইরে। আম্মু শোনো। আবার কি হলো? তাড়াতাড়ি বল। ইয়ার চেঞ্জ পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আমি দ্বিতীয় হয়েছি। সত্যি? আলহামদুলিল্লাহ, সবাই শুনলে খুব খুশি হবে। চল এবার বাইরে চল। প্রীতি, প্রিয়া, চলো মামুনি, বাইরে চলো। প্রীতি আর প্রিয়া বিছানা থেকে নেমে দৌড়ে ড্রয়িং রুমে চলে গেল। আমি আম্মুর পেছনে পেছনে যাচ্ছিলাম। আম্মু আমার চুলগুলো পেছনে দিয়ে আয়না দিয়ে ওড়না দিয়ে মাথার অর্ধেক ঢেকে দিল। আম্মুর পিছু পিছু রুম থেকে বেরিয়ে দেখলাম আঙ্কেল আর আয়ানের বোন মানে মিথিলা আপু এক সোফায় বসে আছে। আয়ান একটা সিঙ্গেল সোফায় বসে আছেন। ফুপি ফুপা আর দিদা এক সোফায়। পিয়াস আর অনিককে দেখলাম না, হয়তো ওরা দুজন কোনো কাজ করছে। বাসায় ছোট বড় যে কোনো আয়োজন হলে ওদের দিয়ে অনেক কাজ করায় ফুপি আর আম্মু। আমার ভাই দুইটাও অনেক লক্ষ্মী, ওদের দুজনার যে কোনো কাজ মঞ্জুর, শুধু দুজন একসাথে থাকলেই হলো। আমি সবার সামনে আম্মুর পাশে এসে দাঁড়ালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মিথিলা আপু, এসো। ওরিয়ানা, আমার কাছে এসে বসো। আমি আম্মুর দিকে তাকাতেই আম্মুও আমাকে ইশারায় ওনাদের পাশে গিয়ে বসতে বলল। আমি কাছে যেতেই মিথিলা আপু আমাকে ধরে ওনার আর আঙ্কেলের মাঝখানে বসালেন। আয়ানের দিকে তাকিয়ে দেখলাম উনি চুপচাপ দৃষ্টি নিচের দিকে দিয়ে বসে আছেন। ওনার মুখটা দেখে খুব মায়া হচ্ছিল। আয়ানের দিকে এক নজর তাকিয়েই আবার নজর ফিরিয়ে নিয়ে চুপচাপ বসে থাকলাম। আম্মু, একটা ভালো খবর আছে। ফুপি, কি ভাবি? আম্মু, ওরির রেজাল্ট বেরিয়েছে, ও দ্বিতীয় হয়েছে। আঙ্কেল আমার দিকে তাকিয়ে আমার মাথায় হাত রাখলেন। মাশাআল্লাহ, এভাবে ভালো মতো পড়তে হবে আম্মু। তোমাকে প্রথম দেখেই বুঝেছি তুমি খুব লক্ষ্মী মেয়ে। আর আপা, আমাদের সবার মতো মানুষের সাথে আত্মীয়তা হতে যাচ্ছে আমাদের খুবই সরি। আর আপা, আপনাদের সবার মতো মানুষের সাথে আত্মীয়তা হতে যাচ্ছে আমাদের খুবই সৌভাগ্যের বিষয়। ফুপা, সেই দিক দিয়ে তাহলে আমরা আরো বেশি সৌভাগ্যবান। আতিক সাহেব, আমাদের মেয়ে আপনাদের হাতে তুলে দিলে আমরা নিশ্চিন্ত হব। আঙ্কেল, আরে আপনি সাহেব টাহেব দূরে রাখুন তো, ভাই বলুন, ভাই। আর আপনারা আমার ছেলের স্বভাব তো এখনো জানেন না, আপনাদের রাজকুমারীকে রানী করে রাখবে। আঙ্কেল কথাটা বলতেই আমি আর আয়ান দুজন দুজনার দিকে অবাক হয়ে
তাকালাম। চোখাচোখি হতেই আয়ান নজরটা অন্যদিকে নিয়ে নিলেন। আমিও মাথা নিচু করে বসে থাকলাম। সবাই হাসছে। মিথিলা আপু: জি আঙ্কেল। আমার ভাইয়ের একটু সময় লাগে সবার সাথে মিশতে, কিন্তু একবার মিশে গেলে দেখবেন ও নিজেই সবাইকে মাথায় করে রাখবে। আম্মু: আরে মা হয়েছে, আয়ানকে আর লজ্জা দিও না। আয়ান বাবা, তুমি আবার আমার মেয়েকে চেনো না। এই যে দেখছো এখন চুপচাপ, কিন্তু এরকম মোটেও নয়। লাফালাফি আর নাচানাচি করার ওস্তাদ। আঙ্কেল: হা হা হা। আপা: এইটা তো ভালো কথা, আমার ছেলের জন্য এমন মেয়েই চাই। ওরিয়ানা: আমাকে শ্বশুর দেখে বুড়ো ভেবো না কিন্তু আবার। আমি তো আমার ছেলের সাথে মাঝে মাঝে গিটারও বাজাই। তুমি যখন আমাদের ফ্যামিলিতে আসবে তখন তো আমি আরো ইয়াং হয়ে যাব। সবাই খুব হাসাহাসি করছে। আম্মুরও না একদম বুদ্ধি নেই। সবার সামনে কেন বলা লাগবে আমার বাঁধাই করে রাখার মতো স্বভাবটা? এমন লজ্জায় ফেলে এই আম্মুটা। ফুপি: হয়েছে, কথাবার্তা তো চলতেই থাকবে, চলুন এবার সবাই লাঞ্চ করবেন। আম্মু: হ্যাঁ হ্যাঁ চলুন সবাই। সবাই উঠে ডাইনিং টেবিলে গিয়ে বসলাম। আমি বসলাম মিথিলা আপুর পাশে, আর আয়ান বসলেন ফুপার পাশে। অনিক আর পিয়াসও এসে জয়েন করলো। ফুপা আয়ানের সাথে টুকটাক কথা বলছে। পুরো টেবিলে যে কত ধরনের ডেকোরেশন রয়েছে, এইটা ফুপি ছাড়া আর কারো কাজ নয়। আর আমার আম্মাজান যেই প্লেট বাটি ডিনার সেট পারলে ব্যাংকের লকারে রেখে আসে, সেগুলোও আজ নাচতে নাচতে ইউজ করছে। পুরো টেবিল খাবারে ভরা। ফুপি আর আম্মু সার্ভ করছে খাবার। মিথিলা আপু: আমার নাম জানো ওরিয়ানা? আমি: জি আপু, আপনার ভাই বলেছিলেন। মিথিলা আপু: আপনি আপনি করো না তো, তুমি করে বলবা, ঠিক আছে? আমি: জি। আমি: আচ্ছা, আমার ভাইকে তোমার পছন্দ হয়েছে? আমি কি করব কি বলবো কিছুই বুঝতে পারছি না। এত লজ্জা লাগছিল। এরকম একটা প্রশ্নের কিভাবে কোনো উত্তর দেওয়া যায়? মিথিলা আপু: এমা, তুমি তো সেই লেভেলের লজ্জা পাচ্ছ। থাক থাক, অ্যান্সার দিতে হবে না, মাত্র তো তোমাদের পরিচয় হলো। গ্যারান্টি দিচ্ছি দেখো আমার ভাইয়ের প্রেমে হাবুডুবু খাবা। আয়ান মানুষটাই সেরকম। ঝগড়া যদি করে আমাকে বা আব্বুকে বলবা, বুঝছো? অবশ্য আব্বুকে বলে লাভ নেই, আব্বু তো আয়ানের থেকেও 2 পা এগিয়ে। এই দুই বাপ বেটাকে সামলাতে আমার যা অবস্থা হয়, এখন তুমি আছো তো তাই খুব ভরসা পাচ্ছি। বলে মিথিলা আপু হেসে উঠলো। আমিও ওনার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম। সবাই খাওয়া শুরু করলো। আঙ্কেল একটু পর পর হেসে উঠছেন, খাচ্ছেন আর ওনার আর আন্টির লাভ স্টোরি শোনাচ্ছেন। এদিকে আমার মায়ের টেপ রেকর্ডারও শুরু হয়ে গেছে। আঙ্কেল আর আম্মুর খুশি রাখার যেন জায়গা নেই। আমি আয়ানের দিকে আর চোখে একটু পরপর তাকাচ্ছি। উনি কখনো ফুপার সাথে, কখনো অনিক আর পিয়াসের সাথে কথা বলছেন। আমার দিকে একবারও তাকাতে দেখিনি। ওনার মুখে হাসি ঝুলছে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ওনার ভিতরে হয়তো খুব কষ্ট হচ্ছে। এসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলছি। খাওয়া শেষ হতেই সবাই আবার সোফায় এসে বসলো। আঙ্কেল, আপা, আপনি এত ভালো রান্না করেন যে খেতে খেতে খাবার গলা পর্যন্ত উঠে এসেছে। এরকম ভালো রান্না করতে থাকলে দেখা যাবে যে জামাই আদরের থেকে আপনাকে বেয়াই আদর বেশি করতে হচ্ছে। হা হা হা। আঙ্কেল আসলেই খুব হাসি খুশি মানুষ। এবার আঙ্কেল আর ফুপা পাশাপাশি বসেছেন, আর আম্মু, ফুপি আর মিথিলা আপু একসাথে বসে গল্প করছেন। আঙ্কেলই জোর দিয়ে আমাকে আর আয়ানকে পাশাপাশি বসতে বললেন। আমি আর আয়ান পাশাপাশি চুপচাপ বসে আছি। সবাই আইসক্রিম খাচ্ছিল। হঠাৎ প্রীতি দৌড়ে আসাতে ধাক্কা লেগে আয়ানের শার্টে আর হাতে আইসক্রিম লেগে গেল। আয়ান প্রীতির দিকে তাকিয়ে হাসলো, তারপর আমাকে জিজ্ঞেস করলো, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? আঙ্কেল, এই বেটা কিসের আপনি আপনি? 2 দিন পরে বিয়ে হবে আর এখনো আপনি আপনি করছিস? আমার মান সম্মান ডুবাস না রে রেদওয়ান। আরিয়ানা, যাও,
আম্মু ওকে ওয়াশরুমটা দেখিয়ে দাও, আর তোমরাও কোথাও বসে একা কথা বলে নাও। কি আপা ঠিক বলছি তো? আম্মু হ্যাঁ ঠিকই তো। ওরি যা আয়ানকে নিয়ে ছাদে যা, আমরা সবাই একটু পর ছাদেই যাব, যা আয়ানকে নিয়ে যা। আমি উঠে দাঁড়িয়ে যাওয়া শুরু করলাম। আয়ানও আমার সাথে আসলেন। ওনাকে ওয়াশরুম দেখিয়ে দিতেই উনি গিয়ে আইসক্রিম ওয়াশ করে আসলেন। তারপর আমরা দুজন ছাদে আসলাম। ছাদে আসার পর আমি রেলিং ধরে দাঁড়ালাম। আয়ান পকেটে হাত ঢুকিয়ে পুরো ছাদে হেঁটে হেঁটে ছাদ আর আশেপাশের ভিউ দেখছিলেন। দেখা শেষ করে আমার থেকে দুহাত দূরে এসে দাঁড়ালেন। দুজনই দুজনার দিকে তাকালাম। আয়ান, আচ্ছা আমি আপনাকে তুমি করে বললে আপনি কিছু মনে করবেন? আসলে আব্বু আরেকবার আপনি বলতে শুনলে এর থেকেও বেশি লজ্জায় ফেলবে। আমি তুমি করেই বলুন। এমনিও আমি আপনার থেকে অনেক ছোট, তুমিই বলুন। আয়ান, অনেক ছোট বলতে কি আপনি আমাকে বুড়ো বলতে চাইছেন? আমি, আরে না না, আসলে আমি সেরকম কিছু মেইন করতে চাইনি। আমি শুধু আসলে, আয়ান ঘাবড়াবেন না, আমি তো মজা করছিলাম। আমার বাবাই এখনো বুড়ো হলো না, আর আমি তো সবেমাত্র 24+। আয়ান এবার আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। ওনাকে হাসতে দেখে ভালোই লাগলো। আমিও একটু হাসলাম। আয়ান, আচ্ছা তাহলে তুমি করেই বলছি, তোমাদের ছাদে সবসময় এতগুলো চেয়ারের এত বড় টেবিল থাকে? আমি, না, নরমালি তো 4টা চেয়ার থাকে, তাও ওই যে কোনার রুমটা দেখছেন ওখানে থাকে। আজ আপনারা এসেছেন তাই আম্মু এগুলো এখানে আনিয়েছে। আয়ান, ওহ, তোমাদের বাসা আর আশেপাশের ভিউটাও খুব সুন্দর। ইস, একটা কথা বলতে তো ভুলেই গেছি। কনগ্রাচুলেশনস, এত ভালো একটা রেজাল্ট করলে। আমি, ধন্যবাদ। আচ্ছা আপনার ডাকনাম কি রেদওয়ান? আয়ান, না তো। আয়ানই কেন? আমি, না, আঙ্কেল তখন আপনাকে রেদওয়ান বলে ডাকলেন তো তাই। আয়ান, আব্বু আমাকে কত কিছু বলে ডাকে হিসাব নেই। আমি, আঙ্কেল আর মিথিলা আপু খুবই ভালো। আয়ানের সাথে কথা বলতে বলতে হারিয়ে যাচ্ছিলাম। বিয়ের সত্যি মিথ্যার ব্যাপারটা যেন মাথা থেকে বেরিয়েই গিয়েছিল একদম। হঠাৎ আয়ানের কথায় আবার মনে পড়ে গেল। আয়ান, আব্বু আর আপুর কোনো কথায় কিছু মনে করো না তুমি। তোমাকে খুব বেশি পছন্দ করে ফেলেছে তো তাই খুব ফ্রিলি কথা বলছে। আমি, এবার কিন্তু আপনি আমায় লজ্জায় ফেলছেন। আমার তো আপনার শুকরিয়া আদায় করা উচিত। আপনার জন্যই আমার আম্মু এক রাতে এতটা সুস্থ হয়ে গেছে, আর সেই আমি আপনাকে আর আপনার ফ্যামিলিকে ধোঁকা দিচ্ছি। আয়ান, তুমি এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আজকাল তো কত সম্পর্কই জুড়ছে আর ভাঙছে। আমাদের কখনো জোড়া না লাগা সম্পর্কটাও না হয় ভেঙে যাবে। আন্টির খেয়াল রাখো যাতে উনি সুস্থ হয়ে ওঠেন তাড়াতাড়ি। পরে এমন একটা কারণ বলে দেবে যাতে সম্পর্ক ভাঙার কোনো আফসোস আন্টির না থাকে। বাকি আমার ফ্যামিলিকে আমি যেভাবে হোক সামলে নেব। আয়ান খুব কঠিন আর গম্ভীর গলায় কথাগুলো বলছিলেন। কথাগুলো বলার সময় একবারও আমার দিকে তাকাননি। আমি ওনার কথার উত্তরে কিছুই বলতে পারিনি। শুধু চুপচাপ ওনার কথাগুলো শুনে ভেতরে ভেতরে অপরাধ বোধের আগুনে পুড়ছিলাম। নীরবতা কাটিয়ে আবার আয়ান বললেন, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না, বলুন। সত্যি মাইন্ড করবে না? হুম, সত্যি করব না, বলুন। কালকে তোমার পায়ে ব্যথা পেয়েছিলে, এখন পায়ের কেমন অবস্থা একটু দেখাবে? আমি অবাক হয়ে আয়নার দিকে তাকালাম। কথাটা বলার সময় ওনার কণ্ঠটা কেমন যেন শোনাচ্ছিল। আপনার মনে আছে এখনো? আমি নিজেই তো ভুলে গিয়েছিলাম। আয়ান সামনের দিকে তাকিয়ে একটু শব্দ করে হেসে আবার আমার দিকে তাকিয়ে বললেন, দেখাবে? আমি রেলিং ধরে পা একটু উপরে উঠিয়ে সালোয়ারের হুকটা খুলতেই দেখা যাচ্ছিল জায়গাটা এখনো কিছুটা কালো হয়ে আছে। আয়ান লম্বা হওয়ায় একটু নিচে হেলে আমার পায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার সোজা হয়ে দাঁড়ালেন। আমি সালোয়ারের হুক লাগিয়ে পা নামিয়ে ফেললাম। আমরা দুজনের
মধ্যে কেউ কিছু বলার আগে সবাই ছাদে চলে আসলো। অনিক আর পিয়াসের হাতে কফির ট্রে। আমরা সবাই চেয়ারে বসলাম। সবাই কফি খেতে খেতে আরো কিছুক্ষণ গল্পগুজব করলো। আয়ান প্রীতি আর প্রিয়াকে কোলে তুলে ওদের সাথে কথা বলছিল। প্রীতি আর প্রিয়ার থেকেও আয়ানের হাসিটা যেন বেশি ইনোসেন্ট লাগছিল। এত কিছু হওয়ার পরেও কিভাবে এই ছেলে পারে এতটা নর্মাল থাকতে? আয়ানকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। বিকাল হয়ে গেছে। আঙ্কেল কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন, আপা, 2 দিন পর আমি আর আনিস ভাই নতুন একটা বিজনেস প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। তাই একটা মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে অফিসে। ওই দিন আপনারাও সবাই আসবেন, কি বলেন আনিস ভাই? ফুপা: হ্যাঁ অবশ্যই, খুব ভালো হবে। আম্মু: জি ভাই, আমরা অবশ্যই যাব। কিছুক্ষণ পর আঙ্কেলরা উঠে বিদায় নিলেন সবার থেকে। আঙ্কেল আর আপু আমার সাথে কিছু কথা বললেন। তাকিয়ে দেখলাম আয়ান আম্মুর সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। কথা বলা শেষ হতেই আম্মু হেসে আয়ানের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর আয়ানরা বিদায় নিয়ে চলে গেলেন। আয়ানরা চলে যাওয়ার পর ফুপিরা কিছুক্ষণ থেকে ওরাও চলে গেল। আম্মুকে যতই বলছি রেস্ট নিতে, আম্মু কোনো কথাই শুনছে না। আম্মুকে দেখে মনে হচ্ছে হাতে আকাশের চাঁদ পেয়েছে। আয়ানরা যাওয়ার পর থেকে আমাকে সামনে বসিয়ে রেখে কাজ করছে আর আয়ান আর আয়ানের ফ্যামিলির প্রশংসা করছে। আম্মুর হাসি মুখটার দিকে এতক্ষণ এক নজরে তাকিয়েছিলাম। চোখের কোণায় জল চলে আসছিল, কিন্তু বুঝতে পারলাম না চোখের সেই জল কি আম্মুকে খুশি দেখে নাকি সেই ক্ষণিকের খুশি দেওয়ার জন্য মিথ্যের আশ্রয় নেওয়ার। মন চাইছে এক্ষুনি বলে দেই, আম্মু তুমি যা দেখছো সবই মিথ্যে। তোমার মেয়ে খুব খারাপ। তোমার মেয়ে তোমাকে মিথ্যা বলছে। আয়ানের মতো একটা ছেলের ভালো মানুষের সুযোগ নিচ্ছে, ধোঁকা দিয়ে অসম্ভব ভালো আয়ানের ফ্যামিলিটাকেও ধোঁকা দিচ্ছে, অসম্ভব ভালো আয়ানের ফ্যামিলিটাকেও। আর বসে থাকতে না পেরে উঠে রুমে চলে আসলাম। সোজা ওয়াশরুমে গিয়ে চোখ মুখে ইচ্ছামতো পানি দিলাম। চোখের জল গাল পর্যন্ত পৌঁছানোর আগেই ধুয়ে মুছে ফেলতে চাই। আম্মু যাতে আমার মুখের দিকে তাকালে এক বিন্দুও কিছু আন্দাজ করতে না পারে। চোখ মুখ মুছে বিছানায় বসে ইরাকে কল দিয়ে শুনলাম আগামী সপ্তাহ থেকে সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হবে। ফোন চার্জে লাগিয়ে বসে থাকলাম। একটু পর আম্মু হাতে একটা ছোট্ট বাটি নিয়ে রুমে ঢুকলো। ওরি, কি করছিস? কিছুই না, ইরার কাছ থেকে শুনলাম যে আগামী সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। ভালো মতো পড়ালেখা শুরু কর। তোমার হাতে ওটা কি আম্মু? সরিষার তেল। তোর পায়ে নাকি লেগেছে? কই দেখি। বলিসনি কেন? তুমি কিভাবে জানলে? সালোয়ারের জন্য তো দেখা যাচ্ছে না। আয়ান যাওয়ার সময় বলে গেল। কি কেয়ারিং ছেলেটা। এতক্ষণে আম্মুর সাথে তখন আয়ানের কথা বলার বিষয়টা বুঝতে পারলাম। আসলেই খুব কেয়ারিং আয়ান। আমি প্রতিদিন ওনার নতুন এক একটা গুণ সম্পর্কে জানতে পারি আর তা দেখে মুগ্ধ হই। আম্মু আমার পাশে বসে পায়ে তেল মালিশ করতে লাগলো। এগুলা হচ্ছে বেশি লাফালাফি করার ফল। কেন আমার বয়সে থাকতে তুমি কি ঝাপটি মেরে সরি কেন আমার বয়সে থাকতে তুমি কি ঘাপটি মেরে বসে থাকতে শুধু আম্মু? তোর বয়সী থাকতে কত কিছু করেছি। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখনই তো আমার তোর আব্বুর সাথে পরিচয় হয়েছিল। জানিস কত কলেজ পালিয়ে আমরা দুজন সিনেমা দেখতে গেছি, মেলায় গেছি। হাউ রোমান্টিক। শোন, তোর নাচানাচিটা একটু কলেজের কাজের কাজে লাগা। আয়ানকে একটু জানতে চেষ্টা কর, বুঝতে চেষ্টা কর। তোদের হাতে তো অনেক সময় আছে। আন্ডারস্ট্যান্ডিংটা মজবুত কর। কয়জন এরকম ফ্যামিলি থেকে প্রেম করার লাইসেন্স পায় বল? আমি হা হয়ে আম্মুর কথা শুনছি। আম্মু তেল মালিশ করছে আর কথা বলছে। আম্মু আর আমি অবশ্য অনেক ফ্রি। ওই তো বলে না, মেয়ে বড় হলে মা আর মেয়ে বান্ধবী হয়ে যায়, সেই আর কি।
তবুও এই বিষয়ে প্রথম আম্মুর মুখে এরকম কথা শুনে বেশ অবাক হচ্ছিলাম। আম্মু, আমার আর তোর বাবার তো চুপি চুপি কথা বলতে হতো, দেখা করতে হতো, আর তোরা তো এখনকার যুগের ছেলে মেয়ে, তার উপর আবার ফ্যামিলি থেকে সব ঠিক করা। এখন একজন আরেকজনকে ভালো মতো জেনে নিলে তোদেরই সুবিধা হবে, বুঝলি? আমি আম্মু আরো কিছুক্ষণ কথা বলে পায়ে মালিশ করে চলে গেল। সন্ধ্যা হওয়ার পর নামাজ পড়ে কিচেনে গেলাম, সবার জন্য কফি আর লুডুস বানালাম। অনিককে ওর পড়া টেবিলেই দিয়ে আসলাম কফি আর লুডুস। আম্মু সারাদিন বাসায় ছিল, তাই সন্ধ্যার আগেই ক্লিনিকে চলে গেল, বলে গেল তাড়াতাড়ি ফিরবে। আমি আমার আর দিদার জন্য কফি আর লুডুস নিয়ে দিদার রুমে গেলাম। কি গো শিলা, কি যাওয়ানি, কি করো? তোর লুডুসের গন্ধ আগেই পেয়ে গিয়েছিলাম, তোর আসার জন্যই অপেক্ষা করছিলাম। আমি আর দিদা লুডুসের বাটি নিয়ে খাওয়া শুরু করলাম। তোর হিরো ফোন করেনি? কিসের হিরো? ঢং করিস না তো, বুঝিস না মনে হয়, আয়ানের কথা বলছি। ছেলেটা কি সুন্দর দেখতে, হাসি আর ব্যবহারটা দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। বাহ, এত পছন্দ! আগে বলতে তোমার সাথেই হিল্লে করিয়ে দিতাম। দিদা আর আমি আরো কতক্ষণ গল্প করলাম, হাসলাম। মন এখন কিছুটা হালকা লাগছে। লুডুস খেতে খেতে কফিটা ঠান্ডা হয়ে গেল। আমি দিদার রুম থেকে বেরিয়ে কফি গরম করে আমার রুমের বারান্দায় এসে দাঁড়ালাম। কফির মগে চুমুক দিচ্ছি আর দীর্ঘশ্বাস ফেলছি। একটু পরেই আয়ানের নাম্বার থেকে ফোন আসছিল। আমি রিসিভ করে কানে ধরতেই একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। হ্যালো। হ্যালো ওরিয়ানা, আমি মিথিলা। জি আপু, বলুন। আবারও আপনি? আচ্ছা আচ্ছা আপু, বলো। কি করছো? এই তো কফি খাচ্ছিলাম। তুমি? আমি আর আয়ানও কফি খাচ্ছিলাম একসাথে বসে। আমার ভাইটার মুখ দেখে মনে হচ্ছিল তোমাকে খুব মিস করছে, বুঝলে, কিন্তু বেচারা লজ্জায় কিছু বলতে পারছে না, তাই আমি কল করলাম। আমি নিশ্চুপ। ওহ, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো আবার ডাবল লজ্জা পাও। আমার আশেপাশে যে কত লাজুক মানুষ রে বাবা। নাও এখন কথা বলো দুজন, আমি উঠে যাচ্ছি, বুঝলে, মন খুলে কথা বলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আপু হয়তো আয়ানকে ফোনটা দিল। একটু পরে আয়ানের কণ্ঠ পেলাম। হ্যালো। জি। আপু আসলে দুষ্টুমি করছিল, মাইন্ড করো না। না সমস্যা নেই, ঠিক আছে। তোমার ক্লাস কবে থেকে শুরু? এই তো আগামী সপ্তাহ থেকে। গুড। আন্টি ভালো আছেন? ভালো, আগের থেকে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো তাহলে, রাখি। জি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। পরের দুটো দিনও স্বাভাবিকভাবেই কাটলো, পড়ালেখা, ডান্স ক্লাস, ফ্যামিলি, ফুপির বাসা, এসব নিয়েই। আজকে মিলাদের কারণে আমরা সবাই অফিসে এসেছি ফুপিদের সাথে। ফুপা আগে চলে গিয়েছিল। আমরা পৌঁছানোর আগেই আয়ান আর আয়ানের ফ্যামিলি অফিসে চলে এসেছে। আজ একটা লং ঘেরওয়ালা ফুলহাতা সাদা গাউন পরেছি, হাতে স্টোনের একটা ব্রেসলেট আর গলায় সবসময় পরে থাকা ছোট্ট লকেটটা। যাওয়ার পরই আঙ্কেল আর মিথিলা আপুর সাথে দেখা হলো। সবাই কিছুক্ষণ কথা বলল। ফ্লোরেই সবার বসার ব্যবস্থা করা হয়েছে। অফিসের সব স্টাফরাও আছে, শুধু আয়ানকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। দু একবার অবশ্য উঁকি মেরে খুঁজছিলাম, কিন্তু দেখলাম না। আমি মিথিলা আপুর সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম, বাকিরা সবাই বসে কথা বলছে। আজকে ফুপা আর আঙ্কেল খুব ব্যস্ত। মৌলভী সাহেবরাও চলে আসলেন একটু পরে। আপু আমাকে অনেক কথা বলছিল আর আমি হাসি নিয়ে শুনছিলাম। হঠাৎ সামনে তাকাতেই নজর আটকে গেল। আয়ান দু একজন ছেলের সাথে কথা বলতে বলতে হেঁটে আসছে। ফুল সাদা একটা পাঞ্জাবি পরেছে, কথা বলছে আর মুচকি হাসছে। হাসার সময় ঠোঁটটা বাঁদিকে হালকা বেঁকে যাচ্ছে। পাঞ্জাবির ফুল দুটো হাত দিয়ে জড়াচ্ছে আর এগিয়ে আসছে। আমি ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছি, চেয়েও যেন নজর সরাতে পারছি না। এক দৃষ্টিতে আয়ানের পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। হঠাৎ আয়ানের একটা ফোন আসতেই উনি ফোন কানে দিয়ে একটা সাইডে চলে গেল। এক হাতে ফোন ধরে আর এক হাতে কোমর ধরে কথা বলছে। কখনো হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে।
চুলগুলো কোনো স্টাইক স্পাইক চুলগুলো কোনো স্পাইক টিস্পাইক করা নয়, খুব ডিসেন্ট ভাবে আঁচড়ে রেখেছে চুলগুলো, বেশ ঘন চুল। আমি চেষ্টা করছি না দেখতে, কিন্তু পারছি না। এই প্রথম কোনো ছেলের মুভমেন্ট আমার এতটা নজর কাড়লো। ফোন পকেটে রাখতে রাখতে সামনে আসছিল, আর আমার বুকের ভেতর ধুক ধুক করতে শুরু হয়ে গেল। একটা ছেলে এতটা ডিসেন্ট, তাকানো, কথা বলা, হাসা, হাঁটা চলা সব মিলিয়ে পারফেক্ট একটা ক্যারেক্টার। আজ প্রথম আয়ানকে এতটা গভীরভাবে নোটিস করলাম। আয়ান হঠাৎ আমার দিকে তাকাতে চমকে উঠলাম, সাথে সাথে নজর সরিয়ে আপুর দিকে তাকালাম। এতক্ষণ আপু কি বলেছে কিছুই শুনিনি, কি রকম ড্যাব ড্যাব করে আয়ানের দিকে তাকিয়েছিলাম। আয়ান খেয়াল করেনি তো? খেয়াল করলে কি ভাববে হয়তো। ছি, খুব লজ্জা লাগছে। এভাবে কেউ কারো দিকে তাকিয়ে থাকে? উনি ছেলে হয়েও তো আমার দিকে এভাবে কোনো সময় তাকাননি। এর কিছুক্ষণ পর আবার আয়ানের সাথে চোখাচোখি হতে আয়ান আমার দিকে তাকিয়ে হালকা একটু হাসলেন। আমিও ফর্মালিটি রক্ষার্থে একটা হাসি রিপ্লাই দিলাম। আমরা সবাই বসে পড়লাম। মৌলভী সাহেব মিলাদ পড়ালেন, আর আঙ্কেল আর ফুপা কন্ট্রাক্ট সাইন করলেন। মিলাদ পড়ানোর সময় আম্মু আমার মাথায় কাপড় দিয়ে দিয়েছিল। ওড়নাটা বেশ বড়। মিলাদের জন্য বিরিয়ানি, মিষ্টি, নিমকি আর ফুচকা। মিলাদ পড়ানোর সরি ওড়না বেশ বড়। মিলাদের জন্য বিরিয়ানি, মিষ্টি, নিমকি আর সমুচার ব্যবস্থা করা হয়েছে। সবার জন্য বিরিয়ানির একটা প্যাকেট, আর মিষ্টি, নিমকি আর সমুচার একটা প্যাকেট আর মিষ্টি, নিমকি আর সমুচা একটা প্যাকেট। আঙ্কেল বলল আয়ান আর আমাকে একসাথে নিজে হাতে সবাইকে প্যাকেটগুলো দিতে। মিলাদ পড়ানোর সময় আয়ান অন্য একটা সাইডে বসেছিল, তাই দেখতে পাইনি। আমরা মেয়েরা সবাই আলাদা দিকে বসেছিলাম। আমাকে পাশে দাঁড় করিয়ে আঙ্কেল আয়ানকে ডাকলো। আয়ান একটু পরেই সামনে এসে দাঁড়ালো। এইবার আগেরবারের থেকে বেশি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। মাথায় টুপি পরেছেন, কি যে অসম্ভব সুন্দর লাগছে তা বলে বোঝানোর মতো না। অনেক কষ্টে ওনার দিকে নজর সরিয়ে অন্যদিকে তাকালাম। আয়ান, তুমি আর ওরিয়ানা একসাথে সবাইকে খাবার প্যাকেটগুলো দাও। আয়ান, জি আব্বু। আসো আঙ্কেল, যাও ওরিয়ানা আয়ানের সাথে যাও। আম্মু। আমি আঙ্কেলের কথা শুনে আম্মুর দিকে একবার তাকালাম। আম্মু ইশারায় যেতে বলায় আমি আয়ানের পিছু পিছু হাঁটতে থাকলাম। আয়ান বড় একটা বোল হাতে নিলেন। বোলের মধ্যে অনেকগুলো প্যাকেট আছে। 2-3 জন পিয়নও কয়েকটা বোল হাতে ওঠালো। আয়ান আমাকে ইশারায় বললেন চলো। আমি আয়ানের পাশাপাশি হাঁটতে থাকলাম। সব স্টাফদের কাছে এসে দাঁড়িয়ে আয়ান আমাকে ওনার ধরে থাকা বোলের প্যাকেটগুলো একে একে সবাইকে দিতে বললেন। আমি এক পা এগিয়ে একজনকে প্যাকেট দিচ্ছি, আয়ানও এক পা এগিয়ে আমার পাশে এসে দাঁড়াচ্ছেন। এভাবে আমি এক পা সামনে এসে দাঁড়াচ্ছি, আর আয়ানও এক পা করে এগিয়ে আমার পাশে এসে দাঁড়াচ্ছেন। এভাবেই আমি আগাচ্ছি। এক বোলের প্যাকেট শেষ হতেই পিয়নরা আয়ানের দিকে আরেকটা বোল এগিয়ে দিচ্ছে, আর আয়ান বোলটা আমার দিকে এগিয়ে ধরছেন। হঠাৎ এভাবে এগিয়ে যেতেই ওনার
ওড়নায় টান খেলাম, পিছনে তাকিয়ে দেখি ওড়নাটার মাথায় থেকে কখন যেন পড়ে গিয়ে ওড়নার একটা কোণা আয়ানের পায়ের নিচে ঢুকে গেছে। আমি আর আয়ান একসাথে ওনার পায়ের দিকে একবার তাকিয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম কয়েক সেকেন্ড। আমি হাতে প্যাকেটগুলো ধরে মূর্তির মতো দাঁড়িয়ে আছি। আয়ান তাড়াতাড়ি বোলটা এক হাতে নিয়ে নিচে হেলে ওনার পায়ের নিচ থেকে ওনার কোণটা ধরে ওঠালো। ওড়নাটা ভাঁজ করে আস্তে করে আমার কাঁধে রাখলেন, তারপর আবার আমার দিকে তাকিয়ে বললেন, সরি। আমি, ইটস ওকে। আমরা দুজন সবাইকে প্যাকেটগুলো দিয়ে আমাদের ফ্যামিলির কাছে এসে দাঁড়ালাম। দেখলাম সবাই মিষ্টি খাচ্ছে। আমরা দুজন গিয়ে দাঁড়ানোর পর আঙ্কেল আমাদের দুজনকে একটু মিষ্টি খাইয়ে দিলেন। আয়ান আম্মুর কাছে গিয়ে আম্মুর শরীরের অবস্থা জানতে চাইলো। পিয়াস আর অনিকের সাথেও কিছুক্ষণ কথা বলল। সবাই খাওয়ার পর আমরা বাসায় যাওয়ার জন্য নিচে যাচ্ছিলাম। পিয়াস, অনিক আর আয়ান আগেই নিচে চলে গেছে। প্রীতি আর প্রিয়াও আয়ানের হাত ধরে নিচে নেমে গেছে। সবাই টুকটাক কাজ সারার পর সিঁড়ি দিয়ে নামছি আর আয়ানকে দেখতে পাচ্ছি দূর থেকে। আয়ান মাথা থেকে টুপিটা খুলে পকেটে রাখলেন আর সানগ্লাসটা বের করে পরে নিলেন। আরো একটা কিলার লুক। না জানি এই ছেলে কত মেয়ের ক্রাশ। আমিও তো এক দিনে ৩-৪ বার ক্রাশ খেলাম। দুপুর হয়ে গেছে, রোদ পড়ছে, তাই হয়তো সানগ্লাস পরলেন। আমরা সবাই নিচে গাড়ির কাছে এসে দাঁড়ালাম। আঙ্কেল, ভাবি, আপা, খুবই ভালো লাগলো আপনারা সবাই আসলেন। ফুপি, আমাদেরও খুব ভালো লেগেছে ভাই। আম্মু, জি ভাই, এরকম একটা পবিত্র সুযোগে দুই ফ্যামিলি একত্র হয়ে খুব ভালো লাগলো। আঙ্কেল, এরকম সুযোগ আরো আসবে ইনশাল্লাহ। আনিস ভাইয়ের সাথে তো কাজের জন্য দেখা হবেই, কিন্তু আপনাদের সাথে দেখা হবে না কিছুদিন। নতুন প্রজেক্ট হাতে নিলাম, এসব কাজেই ব্যস্ত থাকতে হবে। একবার প্রজেক্টটা সাকসেসফুল হয়ে যাক, তারপর আবার না হয় একত্র হওয়া যাবে। আর ওরিয়ানা আর আয়ানের সম্পর্কটাও তো একটা পাকাপাকি স্টেজে আনতে হবে। আম্মু, জি ভাই, ঠিকই বলেছেন। আঙ্কেল, ঠিক আছে, তাহলে আজকের মতো যাওয়া যাক। যোগাযোগ রাখবেন। ওরিয়ানা আম্মু, ভালো মতো পড়াশোনা চালাও, ঠিক আছে? আমি, জি আঙ্কেল। আঙ্কেল, ঠিক আছে, তাহলে আজ যাওয়া যাক। খুব শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ। আয়ান আমাদের গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। সবাই গাড়িতে উঠেছে। আম্মু গাড়ির সামনে গিয়ে দাঁড়াতে আয়ান গাড়ির দরজা খুলে দিলেন। আম্মু হেসে গাড়িতে উঠে বসলো। তারপর আমি উঠে বসলাম। আয়ান গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে আছেন। ওড়নাটা সরিয়ে বসো, আয়ান বলল। নিচে তাকিয়ে দেখি ওড়নাটা গাড়ি থেকে বেরিয়ে ঝুলছে। সাথে সাথে অকারণ ওড়নাটা তুলে নিলাম। আয়ান দরজাটা লাগিয়ে দিতেই গাড়ি চলা শুরু করলো। আমি লুকোন গ্লাসে তাকিয়ে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত আয়ানের দিকেই তাকিয়েছিলাম। গাড়ি চলছে, সূর্যের আলো এসে মুখে পড়ছে। আমি জানালার সাথে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছি। আম্মু কি কি যেন বলছে, কিছুই শুনছি না। চোখে মুখে একটা মলিনতা ছেয়ে আসছে। কোনো কিছু ভাবার বা বোঝার শক্তি হারিয়ে ফেলছি। কি ছিলাম আর কি দিনকাল চলছে এখন। কত ছোট ছোট স্বপ্নের মালা গেঁথেছিলাম একটু একটু করে। ভেবেছিলাম জীবনে ভালোবাসা আসবে, আলতো করে আগলে রাখবো, জীবনের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব ভালোবাসার মানুষটার জীবন। একটা এমন দুনিয়া গড়ে তুলবো যার মধ্যে থাকবে কেয়ার, ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ডিং আর অনেক অনেক ভালোবাসা। আর সেই আমি কিনা এভাবে নাটক করছি, আমার সুবিধার জন্য এরকম একটা মানুষকে ব্যবহার করছি। আয়ান এর থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করেন। ওনার ফ্যামিলিও অল্প সময়ে আমাকে এতটা ভালোবেসে ফেলেছেন। আর যেই আম্মুর কাছে আমি কোনো মিথ্যা বলিনি, তার কাছেও কতটা মিথ্যা নাটক করছি। না, আমার কোনো অধিকার নেই এতগুলো মানুষের আবেগ নিয়ে খেলার। আয়ান ভালো মানুষ, তাই আমাকে নাটকটা করতে বলেছেন।
কিন্তু আমি কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারি? না, এইভাবে দিন চলতে পারে না। আমি ক্ষণিকের শান্তির জন্য ভবিষ্যতে এতটা বড় ঝামেলা পাকাতে দিতে পারি না। আমার যেভাবেই হোক আম্মুকে সবটা বুঝিয়ে বলতে হবে। আম্মু, আমার প্রবলেম আমার। শুধু শুধু আরেকজনের সমস্যা হতে দিতে পারি না আমি। বাসায় গিয়েই আমি আম্মুকে সবটা বুঝিয়ে বলে দিব। কিন্তু আজ আয়ানকে দেখে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আজ ওনাকে দেখতে খুব সুন্দর লাগছিল। শুধু কি তার জন্যই এমনটা হলো? হতে পারে। কিন্তু এর আগে কাউকে দেখে এমনটা হয়নি তো। হয়তো ওনার স্বভাব ভালো, মানসিক কেয়ারিং স্বভাবটা মনের ভেতর একটা কোণায় জায়গা করে নিয়েছে। কেন যেন ওনার সম্পর্কে আরো জানতে মন চায়। উনি আশেপাশে থাকলে মনে হয় প্রকৃতিটাকে সুন্দর লাগছে। কেন হয় এরকম? ২-১ দিনের দেখা হওয়াতে তো আর ভালোবাসা হতে পারে না। আমি তো ভালোমতো জানিও না যে ভালোবাসা জিনিসটা কি। হয়তো সামান্য ভালো লাগা কাজ করছে। কিন্তু এরকম একটা অবস্থায় ভালো লাগাটাও তো একটা বেমানান বিষয়। ওনার কোনো আচরণে বা কাজে বা কখনো আমার প্রতি কোনো রকম অনুভূতি বুঝতে পারিনি। ২-১ দিন ফলো করেছিলেন অবশ্য, যার রহস্য এখনো বুঝতে পারিনি। না, আর ভাবতে পারছি না। আমার এই ছোট্ট মাথাটা আর টেনশন নিতে পারছে না। বাসায় পৌঁছে সোজা রুমে চলে গেলাম। গোসল করেই গিয়েছিলাম মিলাদে। খেয়েও আসলাম। আর এতটা ভাবতে ভাবতে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। কোনো রকম জামাটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে ফোনে বিকেল ৪টার অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম। খুব ঘুম আসছিল। দেরি না করে ঘুমিয়ে পড়লাম। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। এক কদম কাটাই কাটাই ৪টা বাজে। চোখ মুখে পানি দিয়ে ঠিক করলাম এখন আম্মুর রুমে গিয়ে সবকিছু বলে দিব। আম্মুর রুমে গিয়ে দেখলাম আম্মু আধশোয়া হয়ে অ্যালবাম দেখছে। আমাকে দেখে আম্মু মুখ উঠিয়ে একটু হেসে আবার অ্যালবাম দেখায় ব্যস্ত হয়ে পড়ল। আমি দরজাটা চাপিয়ে দিয়ে আম্মুর সামনে এসে বসলাম। কি ব্যাপার, হঠাৎ অ্যালবাম দেখছো যে? আম্মু, তোর আব্বুর কথা খুব মনে পড়ছিল বুঝলি। ১০টা বছর তো এই অ্যালবাম দেখেই কাটালাম। আম্মু ঠোঁটে হাসি কিন্তু চোখে জল চিকচিক করছে। ভারী কণ্ঠে কথা বলছে। আম্মুকে দেখে আমার মনটা নরম হয়ে আসলো। তুমি আব্বুকে অনেক মিস করো, তাই না? আমারও আব্বুর কথা খুব মনে পড়ে আম্মু, কিন্তু তোমার দিকে তাকালেই আবার ভুলে যাই। আম্মু মুচকি হাসতে হাসতে অ্যালবাম বন্ধ করে তাকালো। যখন তোরা খুব ছোট ছিলি তখন জানিস একা একা খুব ভয় লাগতো। তোর আব্বু যখন চলে যায় তখন তোরা মাত্র ৭ বছর আর অনিকের ৪ বছর। সবসময় মনে হতো এত কিছু আমি একলা সামলে উঠতে পারবো তো? মনে করতাম তোরা বড় হয়ে গেলে আমার টেনশন ঘুচবে। কিন্তু আবারও পরীক্ষার সময় চলে আসলো আমার। আয়ানের সাথে তোর সম্পর্ক ঠিক করে আমি ডিসিশনটা ঠিক নিয়েছি কিনা সারাদিন তাই ভাবি। কিন্তু জানিস, ছেলেটার দিকে তাকালে আর ওর ফ্যামিলিকে দেখলে আমার মন বলে ওঠে, না, ভুল সিদ্ধান্ত নেইনি আমি। আয়ানের মতো ছেলেই তোর জন্য চাইতাম আমি। এখন শুধু তুই খুশি হলেই হয়, আর কিছু চাই না আমার। আম্মুর কথাগুলো শুনে গলা শুকিয়ে আসছে। মুখ দিয়ে সাউন্ড বের করতে পারছি না। বলতে চাইছিলাম যে আম্মু, তোমার মেয়ে তোমার আবেগ নিয়ে খেলছে। আসলেই বড্ড ছেলেমানুষ আমি। কিভাবে বলি আম্মু তোমাকে কথাগুলো? হঠাৎ ফোনে মেসেজ আসার শব্দ হলো। শব্দ পেয়ে আম্মুও কথা বলতে বলতে চুপ হয়ে গেলেন। আমি মেসেজটা চেক করলাম। আয়ানের মেসেজ? আরে না, ইরা সেকেন্ড ইয়ারের সব বইয়ের রাইটারের নামসহ বুকলিস্ট এসএমএস করেছে। ক্লাস আগামী সপ্তাহে, কিন্তু প্রাইভেট আগামীকাল থেকেই। তো বসে আছিস কেন? যা গিয়ে নিয়ে আয়। তাছাড়া কালকে পড়বি কি দিয়ে? এখন যাব? এখনই যা। পড়ালেখা নিয়ে একদম গাফিলতি সহ্য করব না। যা তাড়াতাড়ি। তাছাড়া আবার সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা বাবা, যাচ্ছি। রুমে গিয়ে কিছুক্ষণ পায়চারি করলাম। কি করা যায় ভাবছিলাম। তারপর ফোনটা তুলে আয়ানকে কল করলাম। হ্যালো। আয়ান, হ্যালো। হ্যাঁ, বলো।
আপনি কি ব্যস্ত? বিরক্ত করলাম? না, না, এই তো অফিসে এসেছিলাম একটু, এখন বাসায় যাচ্ছি। বলো, কিছু বলবে? আচ্ছা, আপনি কি একটু দেখা করতে পারবেন এখন? কেন, সিরিয়াস কিছু? সমস্যা থাকলে নো প্রবলেম, আসতে হবে না। না, আমি ফ্রি আছি, বলো কোথায় আসতে হবে? আচ্ছা, আপনি সবুজ লাইব্রেরির সামনে আসুন ০.৫ ঘন্টার মধ্যে। আচ্ছা, আর শুনুন, গাড়ি নিয়ে আসবেন না প্লিজ, রাখছি। উনি কিছু বলার আগেই ফোন রেখে দিলাম। তারপর একটা বেগুনি রঙের থ্রি পিস পরে নিলাম। ওড়নাটা ভাঁজ করে পরে ভালো মতো সেফটি পিন দিয়ে আটকে নিলাম। তারপর সবগুলো চুল জড়িয়ে উঁচুতে একটা ঝুঁটি করে নিলাম। তারপর সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে আম্মুকে বলে বের হলাম বাসা থেকে। তারপর রিক্সা নিয়ে লাইব্রেরির সামনে গেলাম। আশেপাশে আয়ানকে দেখতে না পেয়ে লাইব্রেরির ভেতরে ঢুকলাম। সবগুলো বই কিনলাম, কিন্তু শাহজাহান তপনের পদার্থবিজ্ঞান বইটা পেলাম না। বাকি বইগুলো নিয়ে বেরিয়ে এসে দেখি আয়ান হেঁটে আমার দিকে এগিয়ে আসছেন। আমি বইয়ের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আপনি হেঁটে আসছেন কেন? হেঁটে না, রিকশায় এসেছি। রাস্তায় জ্যাম থাকায় রিকশা আসতে পারছিল না, তাই এতটুকু হেঁটে আসলাম। ও আচ্ছা, এগুলো কিসের বই তোমার হাতে? সেকেন্ড ইয়ারের সব বই। এতটুকু হেঁটে এসেছেন, আরেকটু হাঁটবেন, চলুন। কোথাও যাবে? একটা বই পাইনি এখানে। আশেপাশে তো আর লাইব্রেরি নেই। সামনে কিছু দূরে একটা লাইব্রেরি আছে, ওখানে খুঁজবো, চলুন। আয়ান: যাবো। তার আগে তুমি প্যাকেটটা আমায় দাও। না, না, সমস্যা নেই, আমি পারবো। আমি জানি তুমি পারবে, তবুও আমাকে দাও। আমি মানা করলেও আয়ান আমার হাত থেকে প্যাকেটটা নিয়ে নিলেন। তারপর আমরা দুজন পাশাপাশি হাঁটা শুরু করলাম। গাড়ি আনতে মানা করলে কেন? গাড়ি চড়তে আমার ভাল লাগে না, তাই। ওহ আচ্ছা। আয়ান হাঁটছে আর মুচকি মুচকি হাসছেন। এই ছেলেকে সবসময় ফর্মাল ড্রেসেই দেখি, শুধু কালকেই অন্য লুকে দেখেছি। আজকে স্কাই ব্লু কালারের শার্ট ইন করে পরেছেন, হাঁটছেন আর এদিক ওদিক তাকাচ্ছেন। এভাবে কিছু দূর যাওয়ার পর পেছন থেকে ডাক শুনলাম, ওরিয়ানা। পাশে তাকিয়ে দেখলাম আয়ান আমার পাশে নেই। পেছনে তাকাতেই দেখি আমার কিছুটা পেছনে দাঁড়িয়ে আছেন উনি। পড়ন্ত বিকালের হালকা সূর্যের আলোতে ওনার গালের খোঁচা খোঁচা দাড়িগুলো চিকচিক করছে। আমি হাত উঠিয়ে ইশারা করলাম কি? উনি হেঁটে এসে আমার পাশে দাঁড়িয়ে বললেন, কিছু না। আমাকে ওরি বলে ডাকতে পারেন। এটা তো তোমার ফ্যামিলি নাম। তো? না মানে, ভাবলাম তোমাকে ওই নাম ধরে হয়তোবা শুধু কাছের মানুষেরা ডাকে, তাই আর কি। আমি ওনার কথা শুনে একবার ওনার দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকালাম। আসলে আমার পুরো নাম শোনার অভ্যাস নেই তো, তাই তাই বললাম, আপনিও ডাকতে পারেন, সমস্যা নেই। আচ্ছা। হাঁটতে হাঁটতে প্রীতিলতা লাইব্রেরিতে পৌঁছে গেলাম। ওখান থেকে পদার্থবিজ্ঞান বইটা কিনে নিয়ে লাইব্রেরির বইয়ের বাইরে এসে দাঁড়ালাম। আপনার কি হাঁটতে কষ্ট হচ্ছে? না, বরং ভালোই লাগছে। তাহলে হাঁটতে হাঁটতে কথা বলি। চলো। আমি আর আয়ান পাশাপাশি হাঁটছি। রোদ পড়ে গেছে এখন। লাইব্রেরি থেকে আমাদের বাসায় যাওয়ার রাস্তাটাও বেশ নিরিবিলি। বেশি মানুষ নেই। দু একটা রিক্সা, মোটরসাইকেল চলাচল করছে। আর রাস্তার বাম পাশ দিয়ে আমি আর আয়ান হাঁটছি। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকলাম। জিনিসটা কি ঠিক হচ্ছে? জিনিসটা ঠিক হচ্ছে না। আয়ান: কি ঠিক হচ্ছে না? আমি এই যে আমরা এভাবে আমাদের ফ্যামিলিকে, আমাদের সম্পর্কটা নিয়ে মিথ্যা বলছি। আয়ান: তোমার কি গিল্টি ফিল হচ্ছে? খুব বেশি। এভাবে কতদিন চলবে? আয়ান: দেখো ওরিয়ানা, আমাদের জীবনটা আসলেই একটা রঙ্গমঞ্চ। দূর থেকে দেখলে মনে হবে যে আমরা যা করছি তা শুধু নাটক বা সিনেমাতেই হয়, কিন্তু আসলে তা নয়। যখন কেউ এরকম সিচুয়েশনে পড়বে আর সে যদি তার ফ্যামিলিকে ভালোবেসে থাকে, তবে সেও তাই করবে। এখন আমরা যেটা করছি, তোমার কাছে তোমার আম্মুর থেকে বড় কিছু নেই, আর আমিও আমার ফ্যামিলিকে কারো অসুস্থতার জন্য দায়ী করে রাখতে চাই না। আমি আপনি কি এখনো আমার সেদিনের বাজে ব্যবহারটার জন্য মনে কষ্ট জমিয়ে রেখেছেন? আয়ান: একদমই নয়। তুমি ভেবো না আমি তোমার কথার ভিত্তিতে বা তোমার উপর রাগ করে আমার ফ্যামিলিকে দোষী মনে করছি। একদমই তা নয়। সেদিন সত্যিই আমার সাথে আলোচনা না করে আব্বু আর আপুর তোমার বাসায় বিয়ের কথা বলতে যাওয়া উচিত হয়নি।
কিন্তু আব্বুও জানতো না এরকম একটা অবস্থা হয়ে যাবে। অবশ্য এখনো জানে না। আমি আসলে সব দোষ আমার। আমি আম্মুর সাথে সেদিন ওরকম বাজে বিহেভ না করেই একদম কিছুই হতো না। আমি যদি আম্মুকে বুঝিয়ে বলতাম তাহলে সবকিছু আজ ঠিক থাকতো। আয়ান, শোনো, তুমি নিজেকে দোষারোপ করিও না। শুধু শুধু আফসোস করে কি লাভ বলো? যা হওয়ার হয়ে গেছে। জানো তো, সময় হলো সবচেয়ে বড় ওষুধ। একটু সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি হুম। আয়ান, তোমার যদি আমার বা আমার ফ্যামিলির কোনো আচরণে খারাপ লাগে আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আমি প্লিজ এসব বলে একদমই লজ্জা দিবেন না। আমার সৌভাগ্য যে ঘটনাটা আপনার সাথে ঘটেছে। আপনার জায়গায় অন্য কেউ হলে না জানি আমার কি হতো। হঠাৎ আয়ান হাঁটা ছেড়ে দাঁড়িয়ে গেলেন। কি হলো, দাঁড়িয়ে গেলেন কেন? আরো হাঁটতে চাও? মানে? মানে আমরা এখন তোমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। ওহ, আসলে খেয়ালই করিনি। আচ্ছা, তাহলে আমি আসি। শুধু শুধু আপনাকে কষ্ট দিলাম। আল্লাহ হাফেজ। আয়ান ওখানেই দাঁড়িয়ে থাকলেন। আমি সামনে ঘুরে গেট পর্যন্ত যেতে আয়ান পেছন থেকে ডাকলেন, ও রিয়ানা। আমি পেছনে ঘুরে দুপা এগিয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। আয়ান, তোমার বইয়ের প্যাকেট আমার কাছে। তাকিয়ে দেখি উনি প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি তাড়াতাড়ি ওনার কাছে গিয়ে দাঁড়ালাম। আপনি আগে দেন না কেন বলুন তো? সেদিন ইয়াররিং, আজ আবার বইয়ের প্যাকেট। আয়ান কিছু না বলে একবার নিচে তাকিয়ে হাসলেন। তখনই আজান দিয়ে দিল। আমি ওনাটা তুলে মাথায় কাপড় দিলাম। তারপর ওনার হাত থেকে প্যাকেটটা নিলাম। আমি ভেতরে আসুন না আপনি। আয়ান, এই না না, এখন তোমার আম্মু তোমার সাথে আমাকে দেখলে ভাববে আমরা বেড়াতে গিয়েছিলাম। আরও যদি কিছু ভাবে তাহলে আবার ঝামেলা মুশকিল হয়ে যাবে, বুঝলে? আমি ওনার কথা শুনে ফিক করে হেসে দিলাম। আয়ানও হেসে দিলেন। এবার ওনার বাঁকা হাসিতে হালকা দাঁতও দেখা গেল। একটু শব্দ করেই হাসলেন। এই প্রথম ওনাকে এইভাবে হাসতে দেখলাম। তারপর ওনাকে বিদায় জানিয়ে হাঁটা শুরু করলাম। গেট পর্যন্ত এসে একবার পেছনে তাকিয়েছিলাম। আয়ান তখনও আমার দিকে তাকিয়েছিলেন। ওনার সাথে হেঁটে এই লম্বা রাস্তাও যেন একটুখানি মনে হলো কত সুন্দর করে কথা বলেন। যেই মেয়েই ওনার লাইফ পার্টনার হবে অনেক সৌভাগ্যবতী হবে। আয়নের সাথে কথা বলে মনের অস্থিরতা কিছুটা কমলো। মনে হচ্ছিল সত্যি সবকিছু ঠিক হয়ে যাবে। এত সুন্দর করে কেউ আমাকে কখনো বোঝায়নি। উনি যখন কথা বলছিল মনে হচ্ছিল সবকিছু থেমে যাক, শুধু আমি দাঁড়িয়ে উনার কথা শুনি। কত সুন্দর কণ্ঠ, কতটা অমায়িক বাচনভঙ্গি। চলবে। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পের পরবর্তী পার্ট খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে। তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রেখো। এবং আমাদের এই গল্পগুলো যাদের যাদের ভালো লাগছে অবশ্যই একটি লাইক এবং তোমাদের গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।